দেখো, এর আগের দিন আমরা নিউটনের সেকেন্ড লটা পড়েছিলাম। এই ল থেকে আমরা একটা ফর্মুলা জেনেছিলাম যে এফ ইকুয়াল টু এম এ। সবার এই ফর্মুলাটা আজকের জন্য মনে রাখো, যে ফোর্স ইকুয়াল টু মাস বাই মাস মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন। আর যদি আমরা এটা গ্র্যাভিটেশনের সাথে করি, আর্থের গ্র্যাভিটেশনাল পুলের সাথে করি, তাহলে এফ ইকুয়াল টু এম এ না, এফ ইকুয়াল টু এম জি এটা নিতে হবে। যেখানে জি এর ভ্যালু কত, তুমি 9.8 মিটার পার সেকেন্ডও নিতে পারো, অথবা 9.8 না নিয়ে হোল ফিগারে 10 মিটার পার সেকেন্ডও নিতে পারো, 10 সেকেন্ড স্কোয়ারে নিতে পারো। তাহলে দেখো, মনে আছে তো এফ ইকুয়াল টু এম এ, মনে রাখবা। এফ মানে কি ফোর্স, এম মানে কি মাস, আর এ মানে কি অ্যাক্সিলারেশন। আর এ না হয়ে যদি জি হয় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স। এইটা মাথায় রেখে আজকের এই ম্যাথ গুলো একটু আমরা করি। এই যে এক্সাম্পল 6.4, এ ওয়েট লিফটার ইজ হোল্ডিং এ barbell with mass of 10 kg fixed on each side of the bar. The mass of the bar itself is 10 kg. How much force is she applying to keep the barbell steady? বলেছে যে একজন ওয়েট লিফটার, এরকম একটা বারবেল আছে, বারবেলের এই দিকে 10 কেজি লাগিয়েছে, বারবেলের এই দিকে 10 কেজি লাগিয়েছে, আর বারবেলটা ইটসেলফ 10 কেজি। তাহলে টোটাল কত কেজি হলো? 30 কেজি। তার মানে মাস ইকুয়াল টু 30 কেজি পেয়ে গেলাম, হ্যাঁ কি না? এইবার মনে করো এটা হচ্ছে ওয়েট লিফটার। তাহলে এই ওয়েট লিফটারটা কতটা ফোর্স দেওয়ার জন্য এই মানে এই গোটা ওয়েটটা উপরের দিকে আছে। তাহলে আমরা জানি কি ফোর্স ইকুয়াল টু এম জি নিতে হবে। কেন? কারণ বারবেলকে নিচের দিকে টানছে কে? গ্র্যাভিটেশনাল ফোর্স, থাকি না? তাহলে এফ ইকুয়াল টু এম এ না, এফ ইকুয়াল টু এম জি নিতে হবে। তাহলে এখানে মাস কত? 30 কেজি, থাকি না? আর গ্র্যাভিটেশনাল ফোর্স কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 30 × 9.8 করো, 9.8 294। আর ফোর্সের ইউনিট কি হয়? এসআই ইউনিট কি হয়? নিউটন। তাহলে 294 নিউটন ফোর্স দিচ্ছে এই ওয়েট লিফটারটা। কত ফোর্স দিচ্ছে? 294 নিউটন। কে বুঝতে পারলো না বলো? সবাই বুঝতে পারছো? টোটাল ওয়েট বের করে নিলাম, 10 + 10 + 10 কত হলো? 30 কেজি, তাই কি না? তো তোমার যে এই এই ইকুয়েশনটার মধ্যে এম তুমি পেয়ে গেলা 30 কেজি, হ্যাঁ কি না? তোমাকে বের করতে হবে এই আহ এই ওয়েট লিফটারটা কত ফোর্স দিচ্ছে। ফোর্স মানে কি এফ বার করতে হবে। তাহলে তোমাকে এফ বার করতে হবে, তুমি এম জানো। এবার কোন ইকুয়েশন ইউজ করবা? এফ ইকুয়াল টু এম জি ইউজ করবা। কেন? কারণ এই ওয়েটটাকে কে নিচের দিকে টানছে? আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স টানছে। তাহলে জি তোমাকে নিতে হবে, অ্যাক্সিলারেশনের জায়গায় জি নিতে হবে। তাহলে জি তোমাকে আগের থেকেই জেনে রাখতে হবে। আর্থের গ্র্যাভিটেশনাল পুল কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম মানে মাস কত তুমি বের করে নিলা, কত ছিল? 30 কেজি। দুটাকে মাল্টিপ্লাই করো, 294 নিউটন হয়। বুঝতে পারলা কি? না হলে বলো, আর একবার বলো। ডান। আচ্ছা, তাহলে এই যে 294 নিউটন হয়ে গেল তোমার অ্যান্সার। আচ্ছা, এইবার এক্সাম্পল 6.5, এটা দেখো। A student is trying to push a stationary block of 25 kg on horizontal floor. The maximum force of friction opposing this motion is 50 Newton. Determine the displacement of the block in 2 seconds if Rahul pushes it with a constant force of 50 Newton and 55 Newton in forward direction. দেখো, অনেক বড় কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা আগে বুঝতে হবে।
তাই কি না? আগে কোয়েশ্চেনটা পড়বা ভালো করে, ফিজিক্সের কোয়েশ্চেন ভালো করে পড়তে হয় আগে, না হলে পড়তেই পারবে না। তোমাকে বলেছে যে এ স্টুডেন্ট ইজ ট্রাইং টু পুশ এ স্টেশনারি ব্লক অফ 25 কেজি, মানে এরকম মনে করো একটা মেঝে আছে, মেঝের উপরে এরকম একটা ব্লক আছে, মনে করো একটা কাঠের বাক্স আছে, কাঠের বাক্সটার ওজন কত বলেছে? 25 কেজি। তো রাহুল ওটাকে কি করতে চাচ্ছে? পুশ করতে চাচ্ছে। মনে করো রাহুল এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে থেকে রাহুল একে এইদিকে পুশ করছে। এবার বলেছে পুশ করার সময় তো মেঝের সাথে এই ব্লকের একটা ফ্রিকশন হবে, ইয়েস অর নো? তো ফ্রিকশনটা যেটা ওকে আটকাবে, এই যে অপোজিং দিস মোশন, ফ্রিকশনের ভ্যালু দেওয়া আছে কত? 50 নিউটন। তার মানে এই দিকে কত নিউটন ফোর্স কাজ করছে? উল্টা দিকে 50 নিউটন কাজ করছে। ওটা কোন কোন ফোর্স বলেছে? ফ্রিকশন। কিন্তু বুঝতে পারছো কিনা বলো? তাহলে রাহুল এই দিকে পুশ করছে, কিন্তু উল্টা দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। ফ্রিকশনাল ফোর্স কত? 50 নিউটন। এবার বলেছে দুটা কন্ডিশন, রাহুল যদি 50 নিউটন পুশ করে তাহলে কতটা মনে করো ডিসপ্লেসমেন্ট হবে, আর যদি রাহুল 55 নিউটন পুশ করে তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হবে। দুটা অ্যান্সার বের করতে হচ্ছে। তাহলে রাহুল যদি এইদিকে 50 নিউটন দেয়, কিন্তু উল্টা দিকে আবার ফ্রিকশনাল ফোর্সও 50 নিউটন হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে অপোজিট ডাইরেকশনে হলে নেট ফোর্স কি করতে হয়? মাইনাস করতে হয়, হ্যাঁ কি না? তাহলে 50 - 50 নেট ফোর্স কত হলো? 0 নিউটন। এবার 0 নিউটন যদি হয় তাহলে কি বাক্সটা এক ফোঁটাও এই জায়গা থেকে নড়বে? নড়বে না। তাহলে নাম্বার ওয়ানের অ্যান্সার কে? বুঝতে পারলা না বলো? তাহলে দেখো 1 নম্বরের অ্যান্সার কি দেওয়া আছে? যেহেতু মানে স্টুডেন্টও যতটা ফোর্স দিচ্ছে আর ফ্রিকশনাল ফোর্সও ততটাই, মানে ইকুয়াল, তাহলে দুটো ফোর্স মিলে কি হয়ে গেল? ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স ফোর্স হলে নেট ফোর্স কত হয়ে গেল? 0। তাহলে নেট ফোর্স যদি 0 হয় তাহলে অবজেক্টটাও কি লেখা আছে? রিমেইন স্টেশনারি, মানে একই জায়গাতে থাকবে। কিন্তু যদি রাহুল 50 নিউটন না দিয়ে যদি 55 নিউটন দিত তাহলে কি হতো? তাহলে আগে নেট ফোর্স বার করে নাও। হ্যাঁ, তাহলে এইদিকে যদি ফ্রিকশন 50 নিউটন হয় আর রাহুল যদি 55 নিউটন এই দিকে দেয়, তাহলে আগে নেট ফোর্স বার করো। নেট ফোর্স বার করতে হলে অপোজিট ডাইরেকশনে হলে মাইনাস করতে হয়। তাহলে রাহুল দিচ্ছে 55 কিন্তু ফ্রিকশন হচ্ছে 50, তাহলে নেট ফোর্স কত হলো? 50 নিউটন, সরি 5 নিউটন, তাই তো? এবার দেখো আমরা ফর্মুলা কি জানি? এফ ইকুয়াল টু এম এ জানি। এখানে এ কেন নিব? কারণ এখানে গ্র্যাভিটির কোনো ব্যাপার নেই, এখানে অ্যাক্সিলারেশন তোমাকে বের করতে হবে। তাহলে এফ মানে ফোর্স তুমি পেয়ে গেলা, নেট ফোর্স কত পেলা? 5 নিউটন। এই যে বের করেছি না ফোর্স, ফোর্স মানে এফ, তাহলে এফ পেয়ে গেলা তুমি 5। মাস দেখো দেওয়া আছে, বাক্সটার মাস কত? 25 কেজি, ইয়েস অর নো? মাল্টিপ্লাই এ মানে অ্যাক্সিলারেশন তুমি বের করে নাও। তাহলে যদি এ এইদিকে বের করতে হয় 25 এইদিকে চলে যাবে, 25 এইদিকে মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে এইদিকে গেলে 5 এর নিচে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে হয়ে গেল কত? 1/5। তাহলে 1/5 মানে কত হচ্ছে? এ ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। এবার তুমি অ্যাক্সিলারেশন পেয়ে গেলা, কিন্তু তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট মানে এস, ডিসপ্লেসমেন্ট মানে কি? এস। তাহলে এমন একটা ফর্মুলা খোঁজো যেখানে হচ্ছে তোমার এস আছে, তারপরে হচ্ছে এ আছে, এরকম একটা ফর্মুলা খুঁজতে হবে তোমার। এবার এখানে দেখো কত সেকেন্ড ধরেও পুশ করলো? 2 সেকেন্ড ধরেও পুশ করলো, তাহলে 2 সেকেন্ডে বাক্সটা কত দূর মুভ করবে এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। এবার ইনিশিয়াল ভেলোসিটি তো বাক্সটা তো থেমেছিল, একই না? তাহলে বাক্সটা ইউ এর ভ্যালু কত হয়ে গেল? থেমে থাকলে ইউ এর ভ্যালু কত হয়ে গেল? 0। তাহলে 0 মাল্টিপ্লাই টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার হবে। তাহলে 0 মাল্টিপ্লাই টি তো 0 হয়ে গেল, হ্যাঁ কি না? প্লাস হাফ
এ, এবার দেখো এ আমরা বের করে ফেলেছি, কত আছে 0.2 মাল্টিপ্লাই টি স্কোয়ার, টি এখানে দেখো দেওয়া আছে, টাইম কত দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে 2 এর স্কোয়ার দিয়ে দিই, হ্যাঁ কি না? তাহলে জিরো আর লিখছি না, তাহলে হাফ মাল্টিপ্লাই 0.2 কে এখানে পয়েন্ট উঠালে নিচে 10, আর 2 স্কোয়ার কে লিখে দিলাম 4, তাহলে 2 দিয়ে 4 কে কাটো কত হয় 2, আবার এইদিকে তাহলে হচ্ছে তোমার এটা এরকমই রাখলাম, তাহলে 2 মাল্টিপ্লাই 2 কত হয়ে গেল 4, 4/10, তাহলে 4/10 কত হচ্ছে 0.4 মিটার। কত আসলো অ্যান্সার 0.4 মিটার আসলো। আরেকবার বলবো কিনা বল। ফার্স্ট 1 নম্বরের অ্যান্সারটা তো পেরেই যাবা সবাই, 2 নম্বরটা পারবা কিনা বলো। এই যে দেখো 1 নম্বরের অ্যান্সারটা মানে যেটা 50 নিউটন, ওটা তো জিরো হবে, কারণ তোমার এই দিক থেকেও 50, এই দিক থেকেও 50, তাহলে টোটাল হয়ে গেল জিরো। কিন্তু সেকেন্ডেরটা আরেকবার বলবো কিনা বলো, 50 নিউটন, 55 নিউটনেরটা পারবা তো, নাকি আরেকবার বলবো? পারবা টনি, নাকি আরেকবার বলতে হবে? টুসি, বলবো আরেকবার? দেখো বইতেও ওরকম করেই দেওয়া আছে, বইতে তুমি আগে নেট ফোর্স বার করে নিলা, 55 - 5 করে 5 নিউটন, বাক্সটার ওজন কত 25 কেজি, তাহলে এফ ইকুয়াল টু এম এ দিয়ে আমি করলাম তো, তুমি এখানে ফর্মুলাটা ডাইরেক্ট করে দিছে, যদি এ বার করতে চাও তাহলে এফ বাই এম ইউজ করবা, তাহলে এফ কত 5 নিউটন, ওজন কত 25 কেজি, কত আসলো 0.2 মিটার/সেকেন্ড স্কয়ার, তার মানে এ তুমি পেয়ে গেলা, এ পেয়ে গেলা, কিন্তু তোমাকে ডিসপ্লেসমেন্ট মানে এস বার করতে বলেছে কতক্ষণে 2 সেকেন্ডে, তাহলে এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে, এস ইকুয়াল টু হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ইউ মানে হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি, এবার ইনিশিয়ালি তো বাক্সটা থেমেছিল, তাহলে ইউটি তো জিরো হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে তোমাকে শুধু বার করতে হচ্ছে হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ এ লিখে দাও 0.2, এই যে আমরা অলরেডি বের করে ফেলেছি, টি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, কারণ টাইম কত দেওয়া আছে 2 সেকেন্ড, এটাকে হিসাব করো, হিসাব করে দেখবা কত আসছে 0.4 মিটার। নাম তো, তাহলে এবার চলে আসো এক্সাম্পল 6.6, এটাতে আসো। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, বলেছে যে একটা স্পোর্টস কার যার ওজন 1500 কেজি, 1500 কেজি, যে ইস্টের দিকে যাচ্ছে। এবার এখানে ওর ভেলোসিটি টাইম গ্রাফটা দেওয়া আছে, এবার দেখো 0 সেকেন্ডে ভেলোসিটি কত ছিল 0, কিন্তু 5 সেকেন্ডে ভেলোসিটি কত গিয়ে দাঁড়ালো, 5 সেকেন্ডে ভেলোসিটি কত গিয়ে দাঁড়ালো 10 মিটার/সেকেন্ড, হ্যাঁ কি না? 5 সেকেন্ড থেকে 10 মিটার, 10 সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি দেখো একই থাকলো, প্রথমে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি বাড়লো, হ্যাঁ কি না? তারপরে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি একই থাকলো, তারপরে বলো তো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি কি চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে। তো তোমাকে ইচ সেকেন্ড, ইচ টাইম গ্যাপে কতটা ডিসপ্লেসমেন্ট হলো সেটা বের করতে হবে, দেখো সরি ডিসপ্লেসমেন্ট না তো, ফোর্স বার করতে বলেছে। 0 to 5 সেকেন্ডে এখানে কতটা ফোর্স হচ্ছে, 5 to 10 সেকেন্ড মানে এখানে কতটা ফোর্স হচ্ছে, আর 10 to 15 সেকেন্ড মানে এখানে কতটা ফোর্স হচ্ছে তোমাকে বার করতে বলেছে, যে ক্যালকুলেট দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য কার ডিউরিং, তিনটা অ্যান্সার বার করতে বলেছে, প্রথমে 0 থেকে 5 সেকেন্ড মানে এখান থেকে এইটুকুনির মধ্যে, তারপরে 5 to 10 সেকেন্ড মানে এখান থেকে এইটুকুর মধ্যে, তারপরে 10 to 15 সেকেন্ড তার মানে এখান থেকে এইটুকুর মধ্যে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওটা বার করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এক কাজ করি যে তোমাকে আগে ভেলোসিটি গুলো বার করে নিতে হবে, এই যে দেখো তোমাকে আগে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এগুলো আমরা আগের চ্যাপ্টারে করেছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, হ্যাঁ কি না? প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আগে অ্যাক্সিলারেশন বার করে নাও, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে এ আগে বার করে নিতে হবে, কোনোটাতেই এ দেওয়া নেই। আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা কি, এফ ইকুয়াল টু এম এ, ইয়েস অর নো? এবার এ মানে গাড়িটার ওজন কত দেওয়া আছে 1500 কেজি,
তোমাকে এফ বার করতে বলেছে, তাহলে এ লাগবে কি লাগবে না, ইয়েস অর নো বলো। তাহলে আগে ইন ইচ কেস তোমাকে এটা আগে বার করে নিতে হবে। এবার এ ধরে নাও ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, তারপরে টাইম টি আর অ্যাক্সিলারেশন এ। ইউ ভি টি এ দিয়ে কোন ফর্মুলা হয় আমাকে বলো, কোন ফর্ম ইকুয়েশনটা বলো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ইয়েস অর নো। এবার এক নাম্বারটার অ্যান্সার খোঁজো, আগে এক নাম্বারটা বুঝো। ভি মানে কি ফাইনাল ভেলোসিটি, ইয়েস অর নো। গ্রাফটা দেখে বলো ফাইনাল ভেলোসিটি কত হয়েছে। ফাইনাল ভেলোসিটি এই যে মানে গাড়িটা জিরো থেকে শুরু করে ফাইনালি কততে গেল, 10 মিটার পার সেকেন্ডে গেল, ইয়েস অর নো। আর তার মানে ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়াল টু হয়ে গেল 10। আর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউ 0। তাহলে ইউ আর ভি জেনে গেলা, তাহলে ভি হয়ে গেল তোমার 10, ইউ ছিল 0, প্লাস এ তোমাকে বের করতে হবে, আর টাইম টি তুমি বের করো। দেখো এটা 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড যে ভেলোসিটি গেল ওটা কত সেকেন্ডে গেল, 5 সেকেন্ডে গেল। তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেল, 5। লিখে দাও এ মাল্টিপ্লাই 5। তাহলে এটাকে সলভ করো। তাহলে 0 তো আগে বাদ দাও, এ ইন্টু 5 আছে, তাহলে এ বার করতে হলে 5 এই দিকে চলে যাবে, তাহলে 10 দিয়ে 5 কে 10 কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এ তোমার বের হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইয়েস অর নো। তাহলে এবার তুমি ফোর্স বার করতে পারবে, ফোর্স ইকুয়াল টু এম এ, হ্যাঁ কি না। এবার গাড়িটার ওজন কত দেওয়া আছে, 1500 কেজি, মাল্টিপ্লাই এ তুমি পেয়ে গেলা কত, 2 মিটার পার সেকেন্ড, তাহলে 1500 × 2 করলে কত হয়, 3000 নিউটন। ফোর্স কত পেয়ে গেলা, 3000 নিউটন। এটা কে বুঝতে পারলা না বলো, 1 নাম্বারের অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার। এবার 2 নাম্বারের অ্যান্সার দেখো, 2 নাম্বারে তুমি গ্রাফটা আগে দেখো। 2 নাম্বারে তুমি গ্রাফটা দেখো, এখানে কি গাড়িটার ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে নাকি কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, হ্যাঁ কি না। তাহলে গাড়িটার দেখো এইরকম গ্রাফ চলছে মানে কি ও 10-এই আছে, ইয়েস অর নো। তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকা মানে কি অ্যাক্সিলারেশন হলো, স্পিড কি বাড়লো। তাহলে অ্যাক্সিলারেশন যদি 0 হয়, তুমি 2 নাম্বারটাতে বুঝে গেলা যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0। তার মানে এফ ইকুয়াল টু এম এ যদি করি, তাহলে এম তো 1500 গাড়িটার ওজন, কিন্তু এ কত কত হচ্ছে 0, তার মানে ফোর্স কত অ্যাপ্লাই হলো, 0 নিউটন। বুঝা গেল ব্যাপারটা। এবার 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল দেখো। 3 নাম্বারে কিন্তু গাড়িটার স্পিডটা কমে যাচ্ছে, ইয়েস অর নো। গাড়িটার স্পিডটা এখান থেকে কমে যাচ্ছে। তাহলে শুরুতে ভেলোসিটি ছিল 10, তার মানে ইউ ইকুয়াল টু ছিল 10 মিটার পার সেকেন্ড, কিন্তু ফাইনাল ভেলোসিটি কত গিয়ে দাঁড়ালো, 0, হ্যাঁ কি না। তার মানে ভি ইকুয়াল টু কত গিয়ে দাঁড়ালো, 0, 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আগে এ বার করে নাও। এই সেম ফর্মুলা ইউজ করব, এই যে এই ফর্মুলাটাই আবার ইউজ করব। এই যে দেখো এই ফর্মুলাটাই আবার ইউজ করব, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার ভি মানে ফাইনাল ভেলোসিটি কত হলো, আলটিমেটলি গাড়িটার স্পিড কত হয়ে গেল, 0। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 10, প্লাস এ তুমি বের করবা। টাইম এবার কতক্ষণ লেগেছে দেখো, না 15 কি করে, এইটা কত নাম্বার সেকেন্ড ছিল, 10 সেকেন্ড। আর গাড়িটার ভেলোসিটি 0-তে আসতে কতক্ষণ লাগলো, 15 সেকেন্ড। তাহলে 15 মাইনাস 10 করলে কত সেকেন্ড হয়, 5 সেকেন্ড হয় না টাইম। তাহলে টি ইকুয়াল টু কত হয়ে গেল, 5। তাহলে এ ইন্টু টি এর জায়গায় এ ইন্টু 5 লিখে দিলাম, ডান এইটুকু। তাহলে এবার 10 এইদিকে আছে, ওটাকে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে হয়ে যাবে -10। তাহলে এ ইন্টু 5 আছে, তাহলে শুধু এ বের করতে হলে এবার 5 কে আবার এইদিকে নিয়ে আসো, এ 5 এদিকে মাল্টিপ্লাই হয়ে গেছে, এইদিকে গেলে কি হয়ে যাবে, ডিভাইড। তাহলে সরি এদিকে হলো 5 লিখতে হবে। তাহলে 10 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, 2, কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে এর ভ্যালু বের হয়ে গেল -2। এবার তুমি ফোর্স বের করে নাও, ফোর্স এফ ইকুয়াল টু এম এ। তাহলে গাড়িটার ওজন কত, 1500 কেজি, আর এ এখনই বের করলাম কত, -2। তাহলে মাল্টিপ্লাই -2 করে দাও,
কত হচ্ছে -3000 নিউটন, যেহেতু ওর অ্যাক্সিলারেশনটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কি পারবা নাকি আর একবার বলতে হবে? টোটালি কিন্তু ফর্মুলার খেলা, ফর্মুলা গুলা যে যত হাতে রাখতে পারবা সে তত তাড়াতাড়ি ম্যাথ গুলো করতে পারবে। ডান। বইয়ের গুলো অ্যান্সার গুলো মিলে নাও। 1 নম্বরের অ্যান্সার আসলো 3000 নিউটন, 2 নম্বরের অ্যান্সার আসলো 0। এই যে নো ফোর্স মানে কি, অ্যান্সার কত হলো 0। আর 3 নম্বরের অ্যান্সার কত আসলো -3000 নিউটন। ডান। এবার তোমরা 6 নম্বরটা করো। আর 2 নম্বরে তুমি এই ফর্মুলাটা ইউজ করে দাও। 2 নম্বর বলি, সরি, মানে তোমার ওই ম্যাথটার জন্য এই এই পার্টটা এখান থেকে করে দাও। তুমি আগে এই যে এখান থেকে এইটুকুনি করলেই হয়ে যাবে, যে হেয়ার দ্য কার ইজ ইন কনস্ট্যান্ট ভেলোসিটি মিন্স a ইকুয়াল টু 0, এই কথাটা আগে লিখতে হবে। হেয়ার দ্য কার ইজ ইন কনস্ট্যান্ট ভেলোসিটি মিন্স a ইকুয়াল টু 0। তাড়াতাড়ি লেখো রে ভাই, ম্যাথ ফটাফট করতে হবে, হাতের লেখা এখানে নোট পত্র বানাচ্ছ না। Here constant velocity, a car is in constant velocity means a equal to 0. Hence, লিখে লেখো এইটা F equal to ma লিখছো। এবার গাড়িটার ওজন কত দেওয়া আছে? ওই বিপ্রবন্ধ, গাড়িটার ওজন কত দেওয়া আছে? 100 গ্রাম। হ্যাঁ, গাড়িটার ওজন তাহলে 1500 জায়গায় 100 লিখে দাও, মাল্টিপ্লাই 0 লিখে দাও। কি বলতেছি, তাড়াতাড়ি করো না। F equal to hence F equal to ma লেখো। Hence F equal to ma, এম এ, তো দেখো না রে, লিখলা, ইকুয়াল টু দাও। এবার গাড়িটার ওজন কত দেওয়া আছে কোয়েশ্চেনে পড়ো? 100 গ্রাম দেওয়া আছে না, তাহলে এম এর জায়গায় 100 রাখো, মাল্টিপ্লাই তো এখানে 0, আগের লাইনে লিখলা কিনা, তাহলে মাল্টিপ্লাই 0 লিখে দাও, ইকুয়াল টু 100 ইন্টু 0 করলে কত হয়? 0 হয়। তাহলে 0 লিখে দাও। 0 গ্রাম কেন, 0 নিউটন, 0 নিউটন। সায়েন্সে যত ভয় আছে, ফিজিক্সে যত ভয় আছে, আমার কাছে বকা খাওয়ার পরে সব উড়ে যাবে, বুঝলা? আচ্ছা, এবার 7 নাম্বারটা করো। 7 নাম্বারটাও তোমাকে লিখেই করতে হবে। Two children of different masses are sitting on identical swing. To impart identical initial acceleration, for which children would you require to apply large force? Explain why. কোয়েশ্চেনটার মানেটাই তো অনেকে বুঝতে পারবে না। টু চিলড্রেন অফ ডিফারেন্ট মাসেস আর সিটিং অন আইডেন্টিক্যাল সুইং। এই যে দেখো, মনে করো এইখানে একটা সুইং আছে, এইখানে একটা সুইং আছে দোলনা, এইখানে আর একটা সুইং আছে দোলনা, দুটো আইডেন্টিক্যাল সুইং, কোনোটা ছোট না কোনোটা বড় না। এবার বলেছে দুটো সুইং এ দুটো বাচ্চা বসেছে, কিন্তু দুজনের মাস ডিফারেন্ট। ধরো নাও একটাতে বসেছে মনে করো 15 কেজির একটা বাচ্চা, আর একটাতে বসেছে মনে করো 20 কেজির একটা বাচ্চা। বোঝা গেল? এবার তোমাকে বলেছে যে যদি দুজনের অ্যাক্সিলারেশন সেম রাখতে হয়, যদি দুজনের কি রাখতে সেম রাখতে হয়, ইনিশিয়াল অ্যাক্সিলারেশন আইডেন্টিক্যাল মানে কি সেম যদি রাখতে হয়, তাহলে কোন বাচ্চাকে তোমাকে বেশি জোরে পুশ করতে হবে, 15 কেজির বাচ্চাকে না 20 কেজির বাচ্চাকে? মানে দুজনকে সেম ওয়েতে তোমাকে, যাতে দুজনের দোলনাতে স্পিড একই হয়। এবার 15 কেজির বাচ্চাটা হালকা, ওকে কম ফোর্স দিলেই ও অ্যাক্সিলারেশন ধরে ফেলবে, কিন্তু 20 কেজির বাচ্চাটা একটু ভারী, ওকে ওই সেম 15 কেজির বাচ্চাটার অ্যাক্সিলারেশন ধরাতে হলে তোমাকে একটু বেশি জোরে ধাক্কা দিতে হবে কিনা, যাতে ওই সেম স্পিডে আসে। ইয়েস অর নো? তো এটা ক্যালকুলেটিং ওয়েতে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই যে দেখে নাও, ধরে নাও আমি তোমাকে বললাম যে দেখো, এই বাচ্চাটার ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম এ আমি বের করছি। তাহলে এখানে বাচ্চাটার ওজন কত? 15 কেজি। হ্যাঁ, তাহলে 15 কেজি যদি হতে হয়, আর অ্যাক্সিলারেশন ধরে নাও আমি 2 মিটার/সেকেন্ড স্কয়ার নিচ্ছি, তাহলে কত হলো? 30 হলো। ইয়েস অর নো?
কিন্তু এবার সেকেন্ড বাচ্চাটার ক্ষেত্রে যদি তোমাকে এফ ইকুয়াল টু এম এ বার করতে হয়, এবার সেকেন্ড বাচ্চাটার ইয়ে কত, 20 কেজি, হ্যাঁ কি না? কিন্তু তোমাকে মনে করো অ্যাক্সিলারেশন, ও সরি ফোর্স, তো তাই তো ফোর্স এখানে কত বেরোলো, 30 নিউটন। তো এখানে ফোর্স বেরোলো 30 নিউটন, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, কিন্তু তোমাকে এখানে সেম অ্যাক্সিলারেশনই রাখতে হবে। আগে অ্যাক্সিলারেশন কত নিয়েছিলাম, 2 মিটার পার সেকেন্ড, এই বাচ্চাটাকেও 2 মিটার পার সেকেন্ডেরই অ্যাক্সিলারেশন দিতে হবে। তাহলে 20 × 2 করলে কত হচ্ছে, 40। তার মানে এই বাচ্চাটাকে তুমি 30 নিউটন ফোর্স দিয়ে পুশ করছো, কিন্তু সেকেন্ড বাচ্চাটাকে তোমাকে কত নিউটন ফোর্স দিয়ে পুশ করতে হবে, 40 নিউটন। তাহলে দেখো দুটো বাচ্চারই অ্যাক্সিলারেশন 2 করেই হবে, তার মানে সেম স্পিডে দোলনাটা দুলবে, হ্যাঁ কি না? প্র্যাকটিক্যালি জিনিসটাকে ভাবো। এটা কিন্তু ক্যালকুলেশন তোমাকে জিজ্ঞাসা করে নাই, তোমাকে কি জিজ্ঞাসা করেছে, এটা লেখার মাধ্যমে লিখতে হবে অ্যান্সারটা। তাহলে অ্যান্সারটা লিখে দাও যে দ্য হেভিয়ার চিলড্রেন, দ্য হেভিয়ার চিলড্রেন, হেভিয়ার চাইল্ড, সরি, দ্য হেভিয়ার চাইল্ড should be applied larger force as mass is increased, comma, so to attain same acceleration, force should also be increased. Force should also be increased. লিখেছো? আচ্ছা, এবার পরেরটাতে আসো। বলেছে কি, যখন আমরা গ্লাস অবজেক্টকে ট্রান্সফার করি ট্রাকে করে, মনে করো এটা একটা বক্স, এই বক্সের মধ্যে মনে করো, এই বক্সের মধ্যে মনে করো কাচের গ্লাস আছে, ভাবো এরকম করে কাচের গ্লাস আছে। তো কাচের গ্লাস তো বক্সের মধ্যে রাখলে যদি খুব নড়াচড়া করে তাহলে ভেঙে যেতে পারে, হ্যাঁ কি না? তো কি করা হয় যে ওগুলোকে প্রোটেক্ট করার জন্য আইদার বাবল র্যাপ অর হে, মানে ওই যে গরু যে খড় খায় সেটা দিয়ে, সেটা এরকম করে দেওয়া থাকে, এরকম খড় দিয়ে র্যাপিং করা থাকে। না হলে হচ্ছে এক ধরনের ওই যে প্লাস্টিকের হয় না, যেগুলোর মধ্যে এরকম বাবল থাকে, যেগুলো আমরা ফুটাতে অনেক পছন্দ করি, হ্যাঁ কি না? ওরকম বাবল র্যাপ দিয়ে র্যাপ করতে বলেছে। এবার কেন আমরা হে অর বাবল র্যাপ কেন ইউজ করি, হে অর বাবল র্যাপ কেন ইউজ করি, তাহলে এটার অ্যান্সারটা লিখে নাও, আমি বলে দিচ্ছি। এটা তোমাকে বলতে হবে কি যে যখন গাড়িটা চলছে, ট্রান্সপোর্ট করার সময় যখন গাড়িটা চলছে, গাড়িটা যখন দুলছে, তখন এই গ্লাসের মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই সেম ফোর্সটা ট্রান্সফার হয়ে যায় ওই হেতে বা বাবল র্যাপে। এবার ট্রান্সফার হয়ে যাওয়ার সময় যদি এই গ্লাসের উপরে ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে গ্লাসটা অ্যাক্সিলারেশনে চলে আসবে, মানে গ্লাসটা নড়বে, তাই কি না? কিন্তু যদি ফোর্সটা ট্রান্সফার হয়ে যায়, তখন অ্যাক্সেলারেশনটা জিরো হওয়ার একটা টাইম পায়। মানে গ্লাসটা নড়ার নড়ানড়ির যে পজিশনটা ছিল বা মুভমেন্ট থেকে জিরোতে, মানে নট মুভমেন্টে আসার একটা টাইম পায়। এই ইম্প্যাক্টটা, এটাকে বলে ইম্প্যাক্ট। তাহলে এটার অ্যান্সারটা লেখা হচ্ছে যে উম, হ্যাঁ, when a packed box, when a packed PACKED, when a packed box experiences a jerk, experiences a jerk, JERK লিখেছো, during transport, during transport
কমা the glass items inside the glass items inside comes to rest the glass item inside comes to rest over a longer time due to লেখো লেখো আচ্ছা due to cushioning cushioning due to materials cushioning materials like bubble wrap BUBBLE like bubble wrap WRAP or hay HAY. Stop. This increases the time taken for their velocity to reduce to zero ব্যাস। তাহলে আমাদের যখন এই তিনটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, কথা বলবো না, এখন আমরা চলে আসি নিউটনের থার্ড ল, যেটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট। নিউটনের থার্ড ল কি বলেছে যে যখনই আমরা কোনো অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই করি, অবজেক্টটাও আমাদের উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করে। মানে স্যার তুমি কি বলতে চাইছো, একটা মনে করো একটা দেওয়াল আছে, এই এই দেওয়ালে একটা লোক এই দিক থেকে দাঁড়িয়ে দেওয়ালটার উপরে একটা পুশ করছে, তাহলে লোকটা তো লিভিং, হ্যাঁ কি না? লোকটা তো না হয় ফোর্স অ্যাপ্লাই করতে পারছে, কিন্তু দেওয়ালটা তো নন লিভিং, দেওয়ালটাও আবার কি করে, মানে দেওয়ালটাও আবার লোকটার উপরে অপোজিট ডাইরেকশনে ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করবে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমার ফোর্সটাই তোমার উপরে ফিরে আসছে। বোঝো, কিন্তু এখানে লিভিং নন লিভিং এর কোনো ব্যাপার নেই, বা দেওয়ালটার মধ্যে কোনো মেশিন নেই যে তোমাকে ইয়ে দিতে পারবে না, ফোর্স দিতে পারবে না, এমন কোনো ব্যাপার নেই। ব্যাপারটা অন্যরকম। এটা যে তুমি যেই ফোর্সটা দিচ্ছ, ধরে নাও তুমি যেই ফোর্সটা দিচ্ছ এই দিকে, ওই ফোর্সটাই উল্টা দিকে তোমার দিকে ফিরে আসছে। তাহলে এটা হচ্ছে নিউটনের থার্ড ল, যেখানে বলেছে যে আহ, যখন আমরা কোনো অবজেক্টকে মানে ফোর্স দিই, অবজেক্টটাও আমাদের উপরে সেম অ্যামাউন্টে উল্টা ডাইরেকশনে ফোর্স দেয়। উল্টা ডাইরেকশনে, কথাটা মনে রাখতে হবে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে haven't you experienced that when you push a ball with your foot you feel a force applied by the ball on your foot? yes or no? ধরে নাও তুমি একটা ফুটবলকে এই দিকে মনে করো পুশ করছো পা দিয়ে, তো তুমি তোমার পায়েও একটু প্রেসার ফিল করো না? সেই প্রেসারটা কিছুই না, ফুটবলও তোমার পায়ে উল্টা দিকে একই অ্যামাউন্টে ফোর্স দিচ্ছে। শুনলা কি কথাগুলা? ইয়েস অর নো? তারপরে হচ্ছে দেখো আহ এখানে একটা, যেমন দেখো একটা অ্যাক্টিভিটি 5.6.5, এটা দেখো। ধরে নাও তুমি একটা এরকম হুইল চেয়ারে বসে আছো, যে মানে হুইল চেয়ার না ঠিক, মানে চেয়ারের নিচে এরকম চাকা লাগানো আছে, এরকম চেয়ারে তুমি বসে আছো। এরকম চেয়ারে বসে থেকে তুমি ডেস্ককে পুশ করো। পুশ করা মানে কি, তুমি এই দিকে ঠেলছো, হ্যাঁ কি না? তখন তুমি কি হয়, যে চেয়ারটা পিছন দিকে চলে আসে। ইয়েস অর নো? টেবিলটার কোনো মুভমেন্ট হলো না, কিন্তু তোমার মুভমেন্ট হয়ে গেল। কেন? কারণ টেবিলটাও অপোজিট ডাইরেকশনে তোমাকে সেম ফোর্স অ্যাপ্লাই করলো।
সেই জন্য তুমি পিছন দিকে সরে গেলা। আচ্ছা, তারপরে মনে করো এবার উল্টাটা করলা, তুমি এবার ডেস্কটাকে ধরে সামনের দিকে টানলা। সরি, সামনের দিকে টানলা বলতে কি, হ্যাঁ সামনের দিকে না, তুমি সামনের দিকে টানলা মানে তুমি ফোর্সটা দিচ্ছ পিছনের দিকে, পুল করছো, হ্যাঁ কি না? পুল করছো, তাহলে টেবিলটাও তোমাকে সামনের দিকে টেনে নিয়ে আসবে, তার মানে তোমার চেয়ারটা এখন টেবিলের কাছে চলে আসবে। এগুলো কিন্তু সব সেম, এগুলো কিন্তু আর আমি 1 2 3 যেগুলো যেভাবে বলা আছে এখানে, তাহলে ওইটা আমি লাইন বাই লাইন পড়াচ্ছি না। মানে আলটিমেট কনক্লুশনটা কি দাঁড়ালো, যে when you applied a force on the table applied a force upon you in the opposite direction। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এক্সপেরিমেন্টটা শুরু এখান থেকে, অ্যাক্টিভিটি 6.5 থেকে শুরু করে এইখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। নেক্সট, এটা এই পার্টটাতে শুধু এক্সাম্পলেই ভরা। ধরে নাও তুমি একটা বাইসাইকেলে বসে আছো, তুমি প্যাডেলিং করছো না, খালি বসে আছো বাইসাইকেলটাতে। এমন এমন হাইটের বাইসাইকেল নিবা যাতে তোমার পাটা মাটিটাকে টাচ করে। মনে করো একটা ছোট বাইসাইকেল নিলে যাতে করে তোমার পাটা মাটিটাকে টাচ করে, হ্যাঁ কি না? এবার তুমি যদি পাটা দিয়ে পিছন দিকে ঠেলো, তুমি যদি পাটা দিয়ে পিছন দিকে যদি ঠেলো, তাহলে তোমার সাইকেলটা সামনের দিকে এগিয়ে যাবে। ইয়েস অর নো? কেন? কারণ তুমি ফোর্সটা কিসে অ্যাপ্লাই করলা? গ্রাউন্ডে, হ্যাঁ কি না? মাটিতে অ্যাপ্লাই করলা। তাহলে মাটিও তোমার উপরে সেম সেম ফোর্স অ্যাপ্লাই করবে, কিন্তু অপোজিট ডাইরেকশনে, আর তার জন্য সাইকেলটা সামনের দিকে এগিয়ে যাবে। দেখো এটাই এখানে লেখা আছে যে ইফ ইউ আর সিটিং অন এ বাইসাইকেল অ্যান্ড ইউ ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড, সামনের দিকে যেতে চাও, উইদাউট প্যাডেলিং না করে, তাহলে তুমি কি করো? ইউ পুশ দ্য গ্রাউন্ড ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন, তুমি পিছন দিকে ঠেলো। তাহলে তখন কি করে, যে গ্রাউন্ডও তোমাকে সামনের দিকে ঠেলছে। দ্য গ্রাউন্ড অ্যাপ্লাইজ ফোর্স অন ইয়োর ফিট ইন অপোজিট ডাইরেকশন, মানে সামনের দিকে। এই জন্য সাইকেলটা কি সামনের দিকে এগিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল নিউটনের থার্ড ল অফ মোশনের আর একটা এক্সাম্পল। আচ্ছা, নেক্সট চলে আসো। যখন আমরা কিভাবে ওয়াকিং করি বা রানিং করি বলো? ওয়াকিং বা রানিং করার সময় অ্যাকচুয়ালি নিউটনের থার্ড ল অফ মোশন অ্যাপ্লাই হচ্ছে। ধরে নাও ও মাই গড, কি ড্রয়িং করলাম রে ভাই! ও মানে আমি তো পাগল হয়ে যাবো। তো দেখো, যখন আমরা গ্রাউন্ডে হাঁটছি, অ্যাকচুয়ালি আমরা পা দিয়ে গ্রাউন্ডকে পিছন দিকে পুশ করছি, ইয়েস অর নো? তার জন্য গ্রাউন্ড আমাদের পায়ের উপরে উল্টা দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, ওই জন্য তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ। ওয়াকিং করো বা রানিং করো, যাই করো না কেন, অ্যাকচুয়ালি আমরা গ্রাউন্ডে পুশ করছি জিনিসটা। তাহলে এই যে দেখো, ওয়াকিং আর রানিং এর পিছনের সাইন্সটা কি, যে ইউ পুশ দ্য গ্রাউন্ড ব্যাকওয়ার্ড উইথ ইয়োর ফিট, আর দ্য গ্রাউন্ড অ্যাপ্লাইজ অ্যান অপোজিট ফোর্স অন ইয়োর ফিট টু মেক ইউ মুভ ফরওয়ার্ড। কি বোঝা গেল? আর এটাকে কিন্তু ফ্রিকশনও বলে, এই ফ্রিকশনের জন্যই আমরা চলাফেরা করতে পারি। ফ্রিকশন যদি না থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা হতো না। আচ্ছা, এইবার এখানে দেখো, এইখানে ব্রিজিং সায়েন্স অ্যান্ড সোসাইটি, এইখানে কি লেখা আছে? এই ছবিটা, এইগুলো ছবি ভালো করে দেখবা, অপোজিট ডাইরেকশনে এখানে কি লেখা আছে, সামনের দিকে কি লেখা আছে, এই লেখাগুলো ভালো করে দেখবা, কিন্তু এই লেখাগুলো দিয়ে পরীক্ষায় কোশ্চেন দিবে কিন্তু। ছবির নিচের লেখাগুলো কিন্তু ইগনোর করো না। তোমাকে এই জায়গাটা, এই লেখাটার জায়গায় করে দিল এ, তোমাকে এই লেখাটার জায়গায় করে দিল বি, কমেন্ট অন এ অন বি এরকম করে দিল। এই কমেন্ট গুলো লিখতে হবে তোমাকে এক্সামের সময়, বুঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট চলে আসো। while of walking or running, when you push the ground backward with your foot, that is when your foot tries to slide backward, the force of friction act in the forward direction। মানে এটা এখনই বললাম যেটা, সেটাই একই কথা আবার লেখা আছে। আচ্ছা, এইবার যদি বললো যে, এইবার এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে যে
যদি ফ্রিকশন না থাকতো তাহলে কি হতো, যে ইফ দেয়ার ওয়াজ নো ফোর্স অফ ফ্রিকশন দেন হোয়াট উড হ্যাপেন। দেখা গেল যে গ্রাউন্ডটা এতটা স্লিপারি যে গ্রাউন্ড তোমাকে সামনের দিকে, উল্টা দিকে যে ফোর্সটা, ফ্রিকশনাল ফোর্সটা ওটা দিতে পারছে না। তুমি গ্রাউন্ডকে পুশ করছো পিছন দিকে, কিন্তু গ্রাউন্ড তোমাকে ফরওয়ার্ডে দিতে পারছে না, মানে ফ্রিকশন নেই, একদম মানে মানে পলিশ। তাহলে কি লেখা আছে, ইওর ফুট উড হ্যাভ স্লিপড ব্যাকওয়ার্ড while অ্যাটেম্পটিং টু পুশ দ্য গ্রাউন্ড অ্যান্ড ইউ উড হ্যাভ ফলেন ডাউন। তুমি পিছন দিকে স্লিপ করে সামনের দিকে পড়ে যেতে। তাহলে গ্রাউন্ডে যে ছোট ছোট গ্রুপস থাকে, বা আমরা যে মেঝেতে যে হাঁটছি, মেঝেটা দেখে মনে হচ্ছে প্লেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু টাইনি টাইনি গ্রুপস আছে, মাইক্রোস্কোপিক গ্রুপস আছে। এই গ্রুপস গুলো থাকার জন্যই তুমি হাঁটতে পারছো, যে গ্রুপস আর মেড অন দা সোল অফ ফুটওয়্যার টু ইনক্রিজ দ্য ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য ফ্লোর অ্যান্ড সোল। এই যে মনে করো জুতো, ধরে নাও জুতোর নিচে এরকম অনেক রকমের ডিজাইন করা থাকে, হ্যাঁ কি না? এরকম অনেক রকমের ডিজাইন থাকে জুতোর সোলের নিচে, কেন? যত বেশি এগুলো থাকবে তত বেশি তোমার গ্রিপ হবে, গ্রাউন্ডের সাথে ভালো গ্রিপ হবে। তখন তুমি গ্রাউন্ডকে ভালো করে পিছন দিকে পুশ করতে পারবা, তাহলে গ্রাউন্ডও তোমাকে সামনের দিকে পুশ করবে। সেরকমই মনে করো, এই যে মনে করো গাড়ির যে টায়ার হয়, গাড়ির টায়ারের মধ্যে এরকম অনেক গ্রুপস থাকে, হ্যাঁ কি না? এরকম অনেক গ্রুপস থাকে। কেন? কারণ টায়ারকে গ্রাউন্ডকে পিছনের দিকে ঠেলতে হয়, যাতে করে গ্রাউন্ড আর টায়ারকে সামনের দিকে পুশ করতে পারে, আর গাড়িটা যাতে সামনের দিকে ফরওয়ার্ড হয়। এটাও একই কোয়েশ্চেন, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, এখান থেকে আলাদা ব্র্যাকেট করো, যে ট্রেডস অন দা টায়ার্স অফ ভেহিকল, why there are treads on tires of vehicle, এরকম। কারণ এগুলো করলে কি বাড়বে, যে ফোর্স অফ ফ্রিকশন বেড়ে যাবে বিটুইন দ্য টায়ার এন্ড দ্য রোড, and you can now understand why it is difficult to walk on wet polished। আচ্ছা, এই এত অব্দি ব্র্যাকেট করে দাও, আর এখান থেকে আলাদা আবার ব্র্যাকেট করো। তোমাকে কোয়েশ্চেন করলো, why it is difficult to walk on wet polished force, ওয়েট পলিশড ফোর্সের উপরে বা আইসের উপরে হাঁটতে অসুবিধা হয় কেন? বা মনে করো যেখানে ওয়াটার জমে আছে বা স্নো জমে আছে যেই রোডে, সেই রোডে ড্রাইভ করা অনেক বেশি রিস্কি কেন? কারণ ওখানে কোনো ফ্রিকশন নেই, ওখানে ফ্রিকশন না থাকার জন্য স্লিপ করার চান্সেস থাকে। তাহলে এটাই এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। ডান। আচ্ছা, তাহলে আরো অনেক এক্সাম্পলে আমরা চলে আসি, দেখো স্যার নিউটনের থার্ড ল অফ মোশনকে আমরা ক্যালকুলেট করব কি করে? তুমি স্প্রিং ব্যালেন্স দিয়ে ক্যালকুলেট করতে পারো। স্প্রিং ব্যালেন্সের ইউজ আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি, ইয়েস অর নো বলো। তো মনে করো তুমি এই দিকে একটা স্প্রিং ব্যালেন্স লাগিয়েছো, মনে করো এটা স্প্রিং ব্যালেন্স নাম্বার 1, আর এইদিকে আর একটা স্প্রিং ব্যালেন্স লাগিয়েছো, মনে করো স্প্রিং ব্যালেন্স নাম্বার 2, দেখছো তো? এবার এই দিকের স্প্রিং ব্যালেন্সটা মনে করো ফিক্সড, মানে এইটাকে তুমি কিছু করছো না, এইটাকে তুমি মনে করো নড়াচড়া করাচ্ছ না, কিন্তু এই দিকের স্প্রিং ব্যালেন্সটাকে তুমি এই দিকে টানছো। টানলে বলো দুটো রিডিং এর মধ্যে কি চেঞ্জ হবে? এই স্প্রিং ব্যালেন্সে যতটা রিডিং পাবা, মনে করো এত দাগ অব্দি নামলো, বুঝলা? এই স্প্রিং ব্যালেন্সেও তত দাগ অব্দি নামবে। এই দিকে যদি মনে করো 3 নিউটন দাগ অব্দি নামে, তাহলে দেখবা এই স্প্রিং ব্যালেন্সেও 3 নিউটন দাগ অব্দি নামবে। এবার নিউটন মানে কি? ফোর্স, নাকি না? তার মানে তুমি যেই ফোর্সে একে টানছো, এই স্প্রিং ব্যালেন্সটা উল্টা দিকে ততটাই ফোর্সে টানছে। যদিও বা স্প্রিং ব্যালেন্স নাম্বার 1টা কিন্তু ফিক্সড, ওকে কিন্তু তুমি কোনো জায়গা চেঞ্জ করলে না, বা ওকে তুমি টানছো না, তুমি টানছো শুধু সেকেন্ডেরটাকে, কিন্তু রিডিং তুমি দুটাতেই সেমই পাচ্ছ। তার মানে কি, যখনই কোনো অবজেক্টের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, অপোজিট ডাইরেকশনে সেম ফোর্স অ্যাপ্লাই হয়। এখানেও যদি 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই দিকেও 3 নিউটন ফোর্স কিন্তু অপোজিট ডাইরেকশনে অ্যাপ্লাই হবে। কি বোঝা গেল কথাটা? এই যে দেখো 4 নাম্বার পয়েন্টে এই কথাটা লেখা আছে। 4 নাম্বার পয়েন্টে লেখা আছে যে আহ, এই যে এই যে 4 নাম্বার পয়েন্টের নিচে লেখা আছে, দ্য রিডিং অফ দ্য স্কেলস অফ টু স্প্রিং ব্যালেন্স আর দ্য সেম এভরি টাইম। যতবারই তুমি করবা,
একবার যদি 3 নিউটন, এইদিকে যদি 3 নিউটন দাও এইদিকেও 3 নিউটনই পাবা। এইদিকে যদি 5 নিউটন দাও তাহলে এইদিকেও কত পাবা বলো, 5 নিউটনই পাবা। এইদিকে যদি তুমি 10 নিউটন পুশ করো তাহলে এইদিকেও তুমি কত নিউটন পাবা, 10 নিউটনই পাবা। পুশ না সরি পুল যদি করো তাহলে এইদিকেও তুমি 10 নিউটনই পাবা। বুঝা গেল কথাটা? তাহলে এইটার থেকে কি বোঝা যাচ্ছে যে ইট ইন্ডিকেটস দ্যাট দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দেম অন ইচ আদার ইন দ্য অপোজিট ডাইরেকশন আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড। এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও আস্তে। আচ্ছা, তার নিচের এবার লেখাটাতে আসো, নিউটনের থার্ড ল এর যে ডেফিনেশনটা বইতে দেখো, নিউটনের থার্ড ল এর দেখো, এখান থেকে ব্র্যাকেট করো যে অল দিস অবজারভেশন, না না তারপরের প্যারাগ্রাফটা থেকে ব্র্যাকেট করো, হোয়েন এভার কথাটা পেয়েছো, হোয়েন এভার ওয়ান অবজেক্ট পেয়েছো কথাটা, ওইখান থেকে ব্র্যাকেট করো, এটা হচ্ছে নিউটনের থার্ড ল। এই যে হোয়েন এভার whenever one object is exerting a force on a second object, the second object is simultaneously exerting an equal and opposite force on the first object. এটা হচ্ছে নিউটনের থার্ড ল। আর নোটে যেটা লেখা আছে নোটের কথাটাও ভালো করে জেনে রেখো। এই যে দেখো নোট পোর্শনটাতে কি লেখা আছে, দ্য ফোর্স অলওয়েজ অকার ইন পেয়ার। ফোর্স কখনো একা একা কাজ করে না। যদি একটা এইদিকে ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে উল্টা দিকেও আর একটা ফোর্স অ্যাপ্লাই হবেই। ফোর্স অলওয়েজ অকার ইন কি লেখা আছে, পেয়ার্স। বাট রিমেম্বার তাদের ডাইরেকশন কিন্তু কি লেখা আছে, দুটো ডিফারেন্ট অবজেক্ট, মানে দিস টু ফোর্সেস অ্যাক্ট অন টু ডিফারেন্ট অবজেক্ট, আর ওদের ডাইরেকশনটাও উল্টা দিকে হয়। এটা আর একটা কথার মধ্যে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এই লাইনটা ইম্পর্টেন্ট যে বাট রিমেম্বার দ্যাট দিস টু ফোর্সেস অ্যাক্ট অন টু ডিফারেন্ট অবজেক্ট। টু ডিফারেন্ট অবজেক্ট মানে কি স্যার, একটা ফোর্স যদি এই স্প্রিং ব্যালেন্সের উপরে অ্যাপ্লাই হয় আর একটা ফোর্স এই স্প্রিং ব্যালেন্সের উপরে অ্যাপ্লাই হচ্ছে, মানে কখনোই দুটো ফোর্সই একটা স্প্রিং ব্যালেন্সের উপরেই অ্যাপ্লাই হবে না, দুটো দুটো আলাদা অবজেক্টের উপরে অ্যাপ্লাই হচ্ছে, কথাটার মানে হচ্ছে এটা। আচ্ছা নেক্সট চলে আসো, আরো অনেক এক্সাম্পল আছে। যেমন মনে করো এইখানে দেখো, এ পার্সন ক্লাইম্বিং অন এ কোকোনাট ট্রি অর পাম ট্রি, কিভাবে উপরের দিকে উঠছে। এই যে দেখো এই ছবিটাতে লক্ষ্য করবে, লোকটা নিচের দিকে পুশ করছে পা দিয়ে গাছটাকে, হ্যাঁ কি না, পার্সন পুশিং দা ট্রাঙ্ক ডাউন, তার জন্য গাছের ট্রাঙ্কটা ওর পাকে উল্টা দিকে পুশ করছে। তাহলে এই যে দেখো ফোর্স অফ ফ্রিকশন পুশিং এ পার্সন আপ, দুটো দুটো ফোর্স এখানে অপোজিট ডাইরেকশনে কাজ হচ্ছে। লোকটা গাছের যে ডালটা তাকে নিচের দিকে পুশ করছে, তার জন্য গাছের ডালটা লোকটাকে উপরের দিকে পুশ করছে, বোঝো? তাহলে এই যে টু ডিফারেন্ট অবজেক্ট কথাটা বুঝতে পারলা, টু ডিফারেন্ট অবজেক্ট, একবার ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে গাছের উপরে আর সেকেন্ড ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে লোকটার উপরে, সেই জন্য লেখা আছে টু ডিফারেন্ট অবজেক্টস। বুঝা গেল কথাটা? এটা হয়ে গেল। তারপরে এর পরেরটাতে চলে আসো যে এই যে হাউ এ বোট অর এ ক্যানোই মুভস ফরওয়ার্ড। একটা নৌকা বা একটা ক্যানোই মানে ছোট নৌকা, যেগুলো হচ্ছে তোমার বোট রেসিং এ ইউজ করা হয়, এগুলো সামনের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছে। তো যখন রো দিয়ে রো দিয়ে আমরা যখন পিছন দিকে পুশ করছি, এই যে দেখো এই সামনের অ্যারোটা কিন্তু তুমি অ্যাপ্লাই করছো, সামনের অ্যারোটা তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কার উপরে, জলের উপরে, হ্যাঁ কি না? তাহলে জলও তোমাকে সামনের দিকে পুশ করবে, ইয়েস অর নো? তাহলে তোমাকে ফোর্স দিতে হবে পিছন দিকে, তাহলে জল তোমাকে ফোর্স দিবে সামনের দিকে, তাহলে নৌকাটাও সামনের দিকে এগোবে। তাহলে এই লেখাগুলো দেখো, প্যাডেল পুশিং ওয়াটার ব্যাকওয়ার্ড, আর ওয়াটার পুশিং দা প্যাডেল অ্যান্ড ক্যানোই ফরওয়ার্ড, বোঝো? তাহলে এখানে দুটা ডিফারেন্ট অবজেক্ট কি, একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওয়াটারের উপরে আর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে প্যাডেল অর ক্যানোইর উপরে, সেই জন্য লেখা আছে
টু ডিফারেন্ট অবজেক্টস। আচ্ছা, এইবার এইটা এখান থেকে কত অবধি ব্র্যাকেট করবা, যে এত অবধি ব্র্যাকেট করবা, এই যে এখান থেকে এত অবধি ফরওয়ার্ড পর্যন্ত। আচ্ছা স্যার, যদি আমরা নৌকার স্পিডটাকে কিভাবে বাড়াবো? এই তো এইখানেই লেখা আছে, when the canoe pushes harder, যদি আরো জোরে পিছন দিকে পুশ করে তাহলে ওয়াটারও তত জোরেই ওকে সামনের দিকে পুশ করবে, তখন নৌকারও স্পিডটা বেড়ে যাবে। ইয়েস অর নো? সো when the canoe pushes harder on water, the forward force on paddle is larger and the canoe's velocity increases, মানে স্পিডটা বেড়ে গেল। ভেলোসিটি মানেই হচ্ছে কিন্তু স্পিডটাও বেড়ে গেল। এগুলো তো কিছু সেরকম অত বলার নেই, এগুলো নর্মাল নিজের প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে ভাবলেই এগুলা পারা যায়। তাহলে এখানে আহ এখানে কিউরিওসিটিতে একটা কথা লেখা আছে, শুধুমাত্র যে তোমার প্যাডেলের জন্যই যে নৌকাটা সামনের দিকে এগোবে এটা না, আরো অনেক ব্যাপার আছে। ড্র্যাগ বলে একটা ব্যাপার হয়, ফ্রিকশন যখন ওয়াটার বা এয়ারের মধ্যে হয় তখন তাকে ড্র্যাগ বলে, ক্লাস 8-এ ছিল এটা। ফ্রিকশন যখন ওয়াটার বা এয়ারে হয় তখন ওই ফ্রিকশনকে কি বলে, ড্র্যাগ। তো এখানে ওয়াটারের ফ্রিকশনের ব্যাপার আছে, ওয়াটার কারেন্টের ব্যাপার আছে, ওয়াটারের মানে স্রোতটা কোন দিকে, উল্টা দিকে নাকি নৌকা যেদিকে যাচ্ছে সেই দিকে। তারপরে মাস অফ দা ক্যানোই, মানে ক্যানোইয়ের কত ওজন। তারপরে কোন স্টাইলে রোয়িং করা হচ্ছে, মানে কোন স্টাইলে প্যাডেলিং করা হচ্ছে, এগুলোর উপরে ডিপেন্ড করেও কিন্তু মানে ক্যানোইর স্পিডটার উপরে ইম্প্যাক্ট করে, হুইচ ইম্প্যাক্ট দ্য স্পিড অফ ক্যানোই। তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, যে অ্যাপার্ট ফ্রম হাউ হার্ড ওয়ান প্যাডেলস, হোয়াট আর দ্য আদার ফ্যাক্টরস দ্যাট ইম্প্যাক্ট দ্য স্পিড অফ ক্যানোই। তোমাকে এগুলো লিখতে হবে, যে ড্র্যাগ, ওয়াটার কারেন্ট, মাস অফ ক্যানোই আর স্টাইল অফ রোয়িং। এগুলো অত বেশি ডিসকাস করা নেই, জাস্ট ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। জানতো? আচ্ছা, নেক্সট এবার চলে আসো এখান থেকে, যে আমরা টেলিভিশনে অনেক সময় অনেক মনে করো রকেট লঞ্চ হতে দেখেছি, ইয়েস অর নো? যেমন ধরো এই যে চন্দ্রয়ান 3, তো রকেটটা ওপরের দিকে উঠছে কিভাবে, এটাও কিন্তু নিউটনের থার্ড ল কে মেনটেন করেই উপরের দিকে উঠছে। কিভাবে উপরের দিকে উঠছে দেখো, প্রথমে মনে করো প্রথমে মনে করো এখানে গ্রাউন্ড ছিল, এখানে মনে করো গ্রাউন্ড ছিল। এবার রকেটের ফুয়েল বার্ন হয়ে যখন প্রচন্ড ফোর্সে যখন গ্যাস বেরোলো, এই যে গ্যাস যখন গ্রাউন্ডে পুশ করছে তাহলে গ্রাউন্ড ও রকেটকে উপরের দিকে পুশ করবে, ইয়েস অর নো? তাহলে তো স্যার রকেটটা এবার মনে করো এতটা উপরে উঠলো, এবার এখানে তো আর গ্রাউন্ড নাই, এখানে কি গ্রাউন্ড আছে? এখানে তো গ্রাউন্ড নেই, তাহলে এইখানে যদি গ্রাউন্ড না থাকে তাহলেও রকেটটা উপরের দিকেই চলে যাচ্ছে কি করে? এখানে গ্রাউন্ড না থাকুক, এখানে এয়ার তো আছে, ইয়েস অর নো? এখানে এয়ার আছে, তাহলে রকেটটা থেকে বের হয়ে আসা এক্সস্টটা এবার এয়ারকে পুশ করছে। যদি এয়ারকে নিচের দিকে পুশ করে তাহলে এয়ারও রকেটকে কি করবে, উপরের দিকে পুশ করবে, সেই জন্য রকেটটা কন্টিনিউ উপরের দিকেই যেতে থাকে। তাহলে নিউটনের থার্ড ল, শুরুতে গ্রাউন্ডকে পুশ করলো, গ্রাউন্ডকে পুশ করে একবার লিফট হয়ে যাওয়ার পরে ও এয়ারকে পুশ করে উপরের দিকে উঠছে। স্যার, এয়ারকে পুশ করে উপরের দিকে উঠে যখন অ্যাটমসফিয়ারের বাইরে চলে গেল রকেটটা, মনে করো রকেটটা এখন অ্যাটমসফিয়ারের বাইরে, এখানে এবার মনে করো স্পেসে চলে গেল, স্পেসে কি এয়ার আছে? তাহলে স্পেসে কিভাবে রকেটটা যাচ্ছে? এবার বলো, স্পেসে তো কি বলে, স্পেসে কি এক্সস্টটা একবারও কাজ করে না? কিছুটা করে। দেখো, একবার স্পেসে চলে যাওয়ার পরে, হ্যাঁ আমি বলে দিচ্ছি শুনে রাখো, এগুলো বইতে লেখা নাই। একবার এবার মনে করো ও মুনে যেতে চায়, ভাবো এটা মুন, ঠিক? এবার আর্থের অ্যাটমসফিয়ার আর এইখানে মুনের আর্থের অ্যাটমসফিয়ার আর মুনের মাঝখানে তো কোনো এয়ার নেই, এখানে কি আছে, এটা স্পেস, ভ্যাকেন্ট স্পেস। তাহলে এই রকেটটা মুন অব্দি যাচ্ছে কি করে? দেখো, একবার স্পেসে চলে যাওয়ার পরে এই এক্সস্ট গুলো অফ হয়ে যায়, এটা অনেক ক্যালকুলেট করে করতে হয়, একটা পার্টিকুলার ডেটে পার্টিকুলার টাইমে রকেটটা লঞ্চ করতে হয়। কারণ মুনেরও তো জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মুনও তো আর্থের চারিদিকে অরবিট করছে, ইয়েস অর নো? তো রকেটটাকে এমন ভাবে লঞ্চ করা হবে যাতে ওই ডেটে ওই টাইমেই যাতে মুনের চেঞ্জ হয়ে হয়ে যাওয়া প্লেসের সাথেও যাতে রকেটটাও যাতে ওই দিকেই মুভ করতে থাকে, এরকম করে মুভ করতে থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, ধরে নাও রকেটটা আছে এখানে,
ধরো নাও রকেটটা আছে এইখানে, ভাবো রকেটটা এইখানে আছে। এবার রকেটটাকে যেতে হবে এই দিকে, ঠিক তো? রকেটটা তখন করবে কি, ওর এই দিকে থ্রাস্ট, থ্রাস্ট বলে এক ধরনের মেশিন থাকে, এইখানের থেকে ও তখন এরকম করে আগুন ছাড়ে, বুঝলা? তখন ও এই দিকে বেঁকে যায়। স্যার আগুন তো ছাড়লো বুঝলাম, কিন্তু এখানে এয়ার তো নাই, তাহলে ও কাকে পুশ করলো, যে আবার রকেটটাকে পুশ করলো? অ্যাকচুয়ালি ও নিজেকেই নিজে পুশ করলো। এটা হচ্ছে ওর ওর যে ডাইরেকশন, ওর স্পিড কে ওই পুশ করলো, এটা কাউ এয়ার কে পুশ করছে না, ব্যাপারটা হচ্ছে অন্যরকম। ব্যাপারটা বুঝতে পারছো না? এই যে দেখো, মনে করো রকেটের ডাইরেকশনটা এই দিকে, ভাবো রকেটের ডাইরেকশনটা কোন দিকে, এই দিকে, ঠিক তো? এবার রকেটটা যেতে চায় মনে করো এই দিকে, ঠিক? তাহলে রকেটটা যখন এই দিকে থ্রাস্ট করছে, মনে করো এই দিক থেকে মনে করো যদি থ্রাস্ট করে, তার মানে ও নিজের যে স্পিড, যে ভেলোসিটি, ওটাও তো একটা ফোর্স, নিজের ফোর্সকেই ও পুশ করলো। তাহলে ওর ফোর্স ওকেই পুশ করবে, ইয়েস অর নো? তখন রকেটের ডাইরেকশনটা এই দিকে চেঞ্জ হয়ে যাবে। স্যার বলো। হ্যাঁ, এইটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন হয়। স্পেসে তো অক্সিজেন নেই, তো আগুনটা জ্বললো কি করে? ভিতরে ভিতরে ইন্টারনাল কম্বাশন, মানে ভিতরে অক্সিজেন প্রডিউস করে ওরা, করে ভিতরে ভিতরে কম্বাশনটা হয়। এটাও লেখা আছে ইন্টারনাল কম্বাশন, এটা এক্সটার্নাল কম্বাশন না। এক্সটার্নাল কম্বাশনে তো আগুনটা জ্বলবেই না, কারণ বাইরে তো অক্সিজেনই নেই। এখানে কি হচ্ছে বললাম, ইন্টারনাল কম্বাশন। তো যে যে যদি স্পেসে থাকে, স্পেসে তো গ্রাউন্ডও নেই, এয়ারও নেই, তাহলে ডাইরেকশন কিভাবে চেঞ্জ করছে? ও অ্যাকচুয়ালি নিজের ভেলোসিটির উপরেই পুশ পুশ মানে ফোর্স অ্যাপ্লাই করছে। তখন ওর ভেলোসিটিও ওকে একটা উল্টা উল্টা দিকে একটা ডাইরেক্ট ফোর্স অ্যাপ্লাই করবে, তখন রকেটের ডাইরেকশনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এগুলো দারুণ ব্যাপার। তো এটা এইখান থেকে এত অব্দি এটা একটা ব্র্যাকেট করে রাখো, এটাও নিউটনের থার্ড ল অফ মোশনকে বেস করেই রকেটকে লঞ্চ করা হয়। তার এবার অ্যাক্টিভিটি, এবার দেখো, এবার এই অ্যাক্টিভিটিটা এমন ভাবে ড্র করা আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি শুরুতে বুঝতে পারিনি। কি করা আছে, যে মনে করো এইদিকে একটা দেওয়াল আছে, দেওয়ালের এই দিকে এরকম একটা পিন লাগানো আছে, এরকম বেঁকানো পিন। এবার দেওয়ালের এইদিকে আরেকটা, এইদিকে আরেকটা দেওয়াল আছে, এইদিকে মনে করো আরেকটা পিন আছে। বুঝা গেল কথাটা? এইবার তুমি এই পিন টু পিন একটা সুতো লাগাও, এই সুতোটার মধ্যে আগের থেকে একটা স্ট্র এইভাবে ঢুকিয়ে রাখো। সুতোটার মধ্যে স্ট্রটা ঢুকিয়ে রাখতে হবে, বোঝো কিন্তু ব্যাপারটা। জিনিসটাকে এইভাবে ইমাজিন করো। বুঝা গেল? এবার দেখো তো, মনে করো সুতোটা স্ট্রয়ের ভিতর দিয়ে বের করা আছে। এবার স্ট্রয়ের নিচের দিকে, এবার এইদিকে একটা বেলুন লাগিয়ে দাও, সেলো টেপ দিয়ে স্ট্রয়ের সাথে একটা বেলুন লাগিয়ে দাও। বেলুনটার মধ্যে এখন মনে করো এয়ার আছে। এবার বেলুনটার মনে করো যেই এন্ডটা, এই এন্ডটাকে এবার তুমি ছেড়ে দাও, খুলে দাও। খুলে দিলে কি হবে, এয়ার অনেক জোরে এই দিক দিয়ে বেরোবে, হ্যাঁ কি না? বেরোলে ও দেওয়ালের উপরে একটা ধাক্কা দিবে। তাহলে দেওয়ালের উপরে যদি বেলুনের এয়ার এসে ধাক্কা মারে, তাহলে দেওয়ালও ওকে উল্টা ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ফোর্স অ্যাপ্লাই করলে এই স্ট্র সমেত বেলুনটাও এই দিকেই চলে আসবে। তুমি এখানে ইমাজিন করো, স্ট্রটা হচ্ছে রকেট আর বেলুনটা হচ্ছে এক্সস্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেলুনটাকে পাইপের সাথে সেলো টিপ দিয়ে বা মনে করো আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। বুঝলা কথাটা? তাহলে এই অ্যাক্টিভিটিটার আমি 4 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছিলাম না। এই অ্যাক্টিভিটিটা 1 2 3 বুঝে যাবা, 4 নাম্বার পয়েন্ট আমি বুঝতে পারছিলাম না। 4 নাম্বার পয়েন্টটাতে লেখা আছে যে পাস দা থ্রেড টু দা স্ট্র, মানে স্ট্র এর ভিতর দিয়ে থ্রেডটাকে পাস করো, স্ট্র এর ভিতর দিয়ে থ্রেডটাকে বের করো, এন্ড টাই ইট টু এন্ডস অফ দা নেইল, দুটো এই যে মানে নেইলের সাথে এবার লাগিয়ে দাও। তারপরে যেটা বললাম সেটা করো, রিমুভ দা থ্রেড টাইড টু দা নেক অফ দা বেলুন, মানে বেলুনের নেকে লাগানো যে সুতোটা, ওটাকে খুলে দাও। এয়ার এইদিকে পুশ করবে, তাহলে ওয়ালও বেলুনটার উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করবে, স্ট্র সমেত বেলুনটা সামনের দিকে এগিয়ে যাবে। ডান? তাহলে হচ্ছে এইটা, তোমরা এখান থেকে অ্যাক্টিভিটিটা এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। অ্যাক্টিভিটি 6.7
এটা এখান থেকে শুরু হলো, শেষ হলো হচ্ছে এই যে এইখানটাতে। হুম, হ্যাঁ, দাও। হ্যাঁ, কি অনুবাদ? এই নিউটনের থার্ড দিতেই বলবে গ্রাউন্ডকে পুশ করছে, ওটা একটা ইলিউশন। তো গ্রাউন্ডকে পিছনে, হ্যাঁ পিছনে পুশ করছে, তো পিছনে না, পিছনে পুশ করছে ওটা ইলিউশন, অ্যাকচুয়ালি ও গ্রাউন্ডকে সামনে পুশ করছে। ও যেই পাটা ওর স্টিল আছে সেইটা দিয়ে ওর সামনে পুশ করছে, আর দেখাচ্ছে ও আরেকটা পা পিছন দিকে নিয়ে যাচ্ছে। যেটা পিছন দিকে নিয়ে যাচ্ছে ওটা ইলিউশন, ও দেখাচ্ছে কিন্তু ওটা কোনো কাজে দিচ্ছে না। মানে ওটা দিয়ে ও গ্রাউন্ডে কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না, আসল ফোর্স অ্যাপ্লাই করছে যেই পাটা মুভ হচ্ছে না সেটা দিয়ে। এবার পরে ও পিছন দিকে চলে গেল, তখন আবার এইটা দিয়ে পুশ করবে, তখন এইটাকে মুভ করাবে। আচ্ছা, হ্যাঁ রকেটের এক্সপ্লানেশনটা কোথা থেকে পড়বো স্যার? এই যে এ রকেট, এখান থেকে পড়বা। আর ছবিটাও কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে, রকেটের ছবিটা কোথায় কি লেখা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। এই যে প্রথমে এইটা দেখো, রকেট ইঞ্জিন এক্সপেলিং গ্যাস ডাউনওয়ার্ড, তাহলে নিচের দিকে ফোর্স হচ্ছে। তাহলে উল্টা দিকে কি কি হচ্ছে, যে এক্সস্ট গ্যাস পুশিং দ্য রকেট আপওয়ার্ড। তাহলে এইটার এক্সপ্লেনেশনটা এই যে এখান থেকে এত অবধি, এই যে লিফটস অফ পর্যন্ত ব্র্যাকেট করে দাও। করেছো? কি লেখা আছে ভিতরেটা একটু পড়ে নিতে হবে, কারণ এটা একটু সিরিয়াস ম্যাটার। যে এ রকেট মুভস ইন সিমিলার ম্যানার, ইটস ইঞ্জিন প্রডিউসেস গ্যাস and exerts it the downward direction। তাহলে গ্যাসটা নিচের দিকে পুশ করলো, which in turn exerts an equal and opposite force on the rocket in upward direction। তাহলে গ্যাসটাও এবার রকেটকে ওপরের দিকে পুশ করলো। This force on the rocket is in the upward direction is larger than the weight of the rocket। মানে এই যে ওপরের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ সেটা রকেটের ওজনের থেকেও অনেক বেশি, সেই জন্য রকেটটা উপরের দিকে উঠে গেল। সো দ্য নেট ফোর্স ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন এন্ড দ্য রকেট লিফটস অফ। এইবার যেটা বলছিলাম যে স্যার স্পেসে তাহলে কিভাবে ডাইরেকশন চেঞ্জ করছে, যে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ইঞ্জিন অফ এ রকেট মুভিং ইন দ্য স্পেস ফায়ার্স ইন দ্য ডাইরেকশন অফ ইটস মোশন। ওই যে তোমাকে বললাম যে ডাইরেকশন যখন চেঞ্জ করে তখন নিজের মোশনের উপরেই পুশ করে, বা নিজের মোশনের উপরেই কি অ্যাপ্লাই করে, ফোর্স অ্যাপ্লাই করে। তো মনে করো রকেটের মোশনটা মনে করো এই দিকে, রকেটের মোশনটা মনে করো এই দিকে। এবার যদি এই দিকে কোনো থ্রাস্ট থাকে, থ্রাস্টের থেকে এই দিক থেকে মনে করো আগুন বেরোচ্ছে, তার মানে ও নিজের মোশনের ডাইরেকশনেই ফোর্স অ্যাপ্লাই করলো। তাহলে ওর মোশনের ডাইরেকশনটা রকেটের উপরেও একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ফোর্স অ্যাপ্লাই করলে রকেটের ডাইরেকশনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কি বোঝা গেল কথাটা? দেখো এটাই লেখা আছে যে দ্য এক্সস্ট গ্যাস উইল এক্সার্ট এ ফোর্স ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য রকেট। মানে মোশনটা যেই দিকে, কথাটা বোঝো, মোশনটা যেই দিকে হচ্ছে হয় তার অপোজিটে বা অন্য কোনো দিকে মনে করো ফোর্স অ্যাপ্লাই করছে, thereby slowing it down. This process was used by Vikram lander of Chandrayaan-3 to slow down and attain the necessary velocity for a soft landing near the south pole of moon। এই যে লাস্টের পার্টটা বলে দিচ্ছি। এই যে দেখো, মনে করো এটা হচ্ছে মুনের সারফেস, মনে করো এটা মুনের সাউথ পোল। কথাটা বুঝবা ভালো করে কিন্তু। এবার এই দিক থেকে মনে করো বিক্রম ল্যান্ডার আসছে, এটা মনে করো বিক্রম ল্যান্ডার, বিক্রম ল্যান্ডারটা এই ডাইরেকশনে আসছে। এবার যদি এই বিক্রম ল্যান্ডার যদি সফটলি ল্যান্ড না করে, তাহলে কিন্তু মুনের সারফেসে পড়ে কিন্তু ভেঙে যাবে। বুঝতে পারলা কি না? মুনের গ্র্যাভিটি যদিও আর্থের গ্র্যাভিটি থেকে 6 টাইমস কম, তাও
বিক্রম ল্যান্ডার তো আর কম ভারী না, বিশাল বড় একটা মানে মেশিন। ওটা ওটা যদি তোমার আর্থে বলি সরি মুনের সারফেসে এসে যদি স্ট্রাইক করে তাহলে তো ওটা ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে কি করতে হবে, দেখো মুনে তো কোনো এয়ার নেই, তাহলে মুনে এখানে কি আছে, স্পেস আছে। তাহলে এবার কি হচ্ছে যে ওর মোশনটা এই দিকে, ধরে নাও ওর মোশনটা এইদিকে, ওর স্পিড মনে করো আমি বললাম 30 কিলোমিটার পার আওয়ার, কথার কথা 30 কিলোমিটার পার আওয়ার। এবার ওকে কি করতে হবে, ওর নিচের দিকে এখানে থ্রাস্টার আছে, এখানে ছোট ছোট এরকম, এইদিকে লক্ষ্য রাখো, এই অন্যদিকে তাকাবা না। মনে করো ওর নিচের দিকে এখানে থ্রাস্ট আছে, এই থ্রাস্ট থেকে ও এরকম করে গ্যাস ছাড়বে অনেক জোরে জোরে। তাহলে গ্যাসটা যাচ্ছে নিচের দিকে, ইয়েস অর নো? তাহলে সেম অ্যান্ড ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই হবে ওপরের দিকে, হ্যাঁ কি না? ওপরের দিকে অ্যাপ্লাই হলে ওর যে স্পিডটা একটু কমে যাবে, দেখা গেল 30 কিলোমিটার পার আওয়ার থেকে কমে ওটা 20 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। এবার মনে করো এইখানে চলে এসছে, ভাবো এইখানে চলে এসছে। এবার এখানে আসার পরে আবার এই থ্রাস্ট থেকে মনে করো আবার গ্যাস নিচের দিকে ছাড়বে। তাহলে নিচের দিকে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে উপরের দিকেও আর একটা ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হলে স্পিডটা আবার 20 কিলোমিটার পার আওয়ার থেকে কমে ধরে নাও বললাম 10 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তারপরে আলটিমেটলি যখন জাস্ট মানে এখানে ল্যান্ড করার ঠিক আগে আবার থ্রাস্ট গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। আবার এবার মুনের সারফেসে ও হচ্ছে দিচ্ছে, মুনের সারফেসে ও মনে করো ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে মুনের সারফেসেও আবার ল্যান্ড তোমার মেশিনটার উপরেও আবার অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, ইয়েস অর নো? করলে মনে করো 10 কিলোমিটার পার আওয়ার থেকে স্পিডটা কমে কত হয়ে গেল, 0 কিলোমিটার পার আওয়ার। এরকম করে স্পিডটা কমতে 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 আলটিমেটলি বিক্রম ল্যান্ডারটা তোমার হচ্ছে মুনের সারফেসের উপরে বেশ স্মুথলি এসে ল্যান্ড করে গেল। কি বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এইটা দেখো লেখা আছে যে the pair of equal and opposite force acts on two different object। এটা তো আমরা একটু আগেও পড়লাম, এই যে টু ডিফারেন্ট অবজেক্ট, এটা আমরা আগেও পড়লাম। যদি ওটা ব্যালেন্স না হয়, এই যে দে দাস দে ডু নট ব্যালেন্স ইচ আদার। On the other hand, if two equal force opposite force act on the same object, they balance each other। দুইটা দুই রকমের কথা আছে, এখান থেকে এত অবধি একটা, আর এখান থেকে এত অবধি না, এখান থেকে এত অবধি একটা, এখান থেকে এত অবধি একটা। জিনিসটা বোঝো? এখানে নোটের কথাটা এখানে অন্যরকম ভাবে লেখা আছে। আসবে না, আর ইয়ার্কি মারবো না কিন্তু, এগুলা কিন্তু পরে কিন্তু বললে কিন্তু না পারলে বলে দিলাম। দেখো মনে করো এখানে একটা দেওয়াল আছে, এইখানে মনে করো কোনো একটা পার্সন দাঁড়িয়ে আছে, এই পার্সনটা দেওয়ালের উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, দেওয়ালটা পার্সনের উপরে ফোর্স অ্যাপ্লাই করলো। বুঝতে পারছো তো সিনারিয়াটা? এই তাহলে কি এখানে অবজেক্ট হচ্ছে ডিফারেন্ট, এখানে অবজেক্ট কি বললাম, ডিফারেন্ট। একটা অবজেক্ট হচ্ছে মানুষটা, আর একটা অবজেক্ট হচ্ছে দেওয়ালটা, যাদের উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। প্রথমে মানুষটা দেওয়ালের উপরে দিল, দেওয়ালটা মানুষের উপরে দিল, ইয়েস অর নো? যদি দুটা অবজেক্ট ডিফারেন্ট হয় তাহলে নেট ফোর্স হচ্ছে নট ব্যালেন্সড। নেট ফোর্স কি বললাম, নট ব্যালেন্সড। নেট ফোর্স বলেছে নট ব্যালেন্সড, এটা মনে রাখবা। দেখো এখানে লেখা আছে যে the pair of equal and opposite force, এই যে এইখানে কি লেখা আছে, অ্যাক্ট অন টু ডিফারেন্ট অবজেক্ট। যদি অবজেক্ট দুটা ডিফারেন্ট হয় তাহলে নেট ফোর্সটা কি লেখা আছে, ডু নট ব্যালেন্স ইচ আদার। তার মানে নেট ফোর্সটা নট ব্যালেন্স, এইটুকুনি ক্লিয়ার? এবার সেকেন্ডটাতে কি লেখা আছে, ধরে নাও এই যে মুনের উপরে বিক্রম ল্যান্ডার এসে ল্যান্ড করার চেষ্টা করছে। এবার এইখান থেকে মনে করো থ্রাস্টার থেকে মনে করো গ্যাস বেরোচ্ছে নিজের স্পিডটাকে কমানোর জন্য। তাহলে এবার ওর মোশনটা এই দিকে, ইয়েস অর নো? এবার মোশনের অপোজিট ডাইরেকশনে আর একটা ফোর্স হচ্ছে।
তাহলে প্রথম ফোর্সটাও এই বিক্রম ল্যান্ডারের উপরে, পরের ফোর্সটাও বিক্রম ল্যান্ডারের উপরে। তার মানে অবজেক্ট দুটা ডিফারেন্ট হলো না সেম হলো? বলো, সেম হলো। যদি সেম অবজেক্টের উপরে হয় তাহলে বলবা নেট ফোর্স হচ্ছে ব্যালেন্সড। কি বলবা? নেট ফোর্সটা হচ্ছে ব্যালেন্স। দেখো এখানে লেখা আছে যে অন দি আদার হ্যান্ড টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সেম অবজেক্ট দে ব্যালেন্স ইচ আদার। আগেরটাতে লেখা আছে ডু নট ব্যালেন্স ইচ আদার, পরেরটাতে লেখা আছে ব্যালেন্স ইচ আদার। আগেরটাতে লেখা আছে টু ডিফারেন্ট অবজেক্ট, পরেরটাতে কি লেখা আছে? সেম অবজেক্ট। বোঝো কিন্তু ব্যাপারটা? তাহলে যদি এই নিউটনের থার্ড লটা দুটা ডিফারেন্ট অবজেক্টের মধ্যে হয় তাহলে নেট ফোর্স নট ব্যালেন্স, আর যদি সেম অবজেক্টের উপরে হয় তাহলে নেট ফোর্স হচ্ছে ব্যালেন্সড। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? এগুলা ইনফরমেশন দেওয়া আছে, এগুলার কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া নাই, মানে কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন বা কিছু দেওয়া নাই, তোমাকে ইনফরমেশনের ফর্মেই এগুলোকে মুখস্থ রাখতে হবে। নিউটনের থার্ড ল, টু ডিফারেন্ট অবজেক্ট নট ব্যালেন্স, আর যদি সেম অবজেক্ট তাহলে ব্যালেন্স, ব্যাস। তাহলে পজ এন্ড পন্ডারে চলে আসো। হোয়াই ডাজ ফায়ার পারসন সামটাইমস স্ট্রাগল হোয়েন হোল্ডিং দ্য পাইপ ইন ইস্যুইং ওয়াটার? মনে করো একটা ফায়ার পারসন, এইদিকে মনে করো একটা একটা কোথাও মনে করো আগুন ধরেছে, সেই আগুনে মনে করো জল অ্যাপ্লাই করছে, এখান দিয়ে মনে করো ফায়ার পাইপটা মনে করো ধরে আছে, হোস পাইপটা ধরে আছে মনে করো। এবার হোস পাইপ থেকে যখন প্রচন্ড জোরে জলটা বের হয় তখন ফায়ার পার্সনটা ঝাটকা মেরে পিছন দিকে চলে আসে। ইয়েস অর নো? তো সেটা কেন? কারণ এখানে ওয়াটার ফোর্স হচ্ছে এই দিকে। ইয়েস অর নো? ওয়াটারের ফোর্সটা ফরওয়ার্ড ডাইরেকশন, তাহলে নিশ্চয়ই উল্টা দিকে আরেকটা ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটা গিয়ে ধাক্কা দিচ্ছে এই ফায়ার পার্সনকে, তখন ফায়ার পার্সনও পিছন দিকে মুভ করে যাচ্ছে। সেই জন্য ফায়ার পার্সন আগুন নিভানোর সময় যখন ওয়াটার ইস্যু করে, মানে কি ওয়াটার যখন এই যে আগুনে যখন দেয় তখন ও একটু ডিফিকাল্টি ফেস করে। তাহলে এটার অ্যান্সারটা লিখে রাখো যে হোয়াইল ইস্যুইং ওয়াটার, লেখো হোয়াইল issuing water, the water is applied with a force, in forward direction, in forward direction, then opposite and equal force is also applied by water at backward direction, which is কি বলবো applied on the fire person, so তারপরে যেটা কোশ্চেন আছে ওটা লিখে দিবা। ডান। এবার 10 নম্বরের অ্যান্সারটা লিখে নাও লাস্ট। সাপোজ এ স্পেসক্রাফট ইজ মুভিং ইন এ রিজিয়ন অফ স্পেস where the gravitational force acting upon it is negligible, suggest how can it change its velocity? বুঝো কিন্তু সবাই কোশ্চেন নাম্বার 10টা পড়ো। বলেছে যে একটা স্পেসক্রাফট স্পেসে দিয়ে যাচ্ছে যেখানে কোনো গ্র্যাভিটি নেই। এই যে মনে করো এটা একটা স্পেসক্রাফট, ভাবো এটা একটা স্পেসক্রাফট, এই স্পেসক্রাফটটা এই দিক থেকে মনে করো
এই দিকে যাচ্ছে। এবারে ভেলোসিটি আমি ধরে নাও আমি বললাম 80 কিলোমিটার/আওয়ার। তাহলে ও এই ভেলোসিটিটা চেঞ্জ করে 80 কিলোমিটার/আওয়ার থেকে চেঞ্জ করে কিভাবে 90 কিলোমিটার/আওয়ার করবে, এইটা জিজ্ঞাসা করেছে পদানে। মানে ও কিভাবে নিজের ভেলোসিটিটাকে চেঞ্জ করবে, কারণ ওখানে গ্র্যাভিটি নেই, কিছু নেই, তাহলে ও কিভাবে চেঞ্জ করবে বলো। ওকে ওর ইঞ্জিন থেকে গ্যাস এক্সপেল করতে হবে। এই যে ধরে নাও এই দিকে যদি ইঞ্জিনের গ্যাসের পাইপ থাকে, বা এই দিকে যদি ইঞ্জিনের গ্যাসের পাইপ থাকে, এই দিক থেকে এক্সস্ট ছাড়তে হবে, বুঝাচ্ছে? এই দিক থেকে এক্সস্ট ছাড়তে হবে, বা নিচ থেকে এই দিক থেকে এক্সস্ট ছাড়তে হবে, তাহলে ও নিজের মোশনের উপরেই ফোর্স অ্যাপ্লাই করলো, তখন ওর মোশনও ওর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যার জন্য ওর ভেলোসিটিটা চেঞ্জ হবে। তাহলে এটার অ্যান্সারটা লিখে রাখো, যে দা স্পেস ক্রাফট ক্যান চেঞ্জ, the spacecraft can change its velocity by using its engine to expel gas, expel, to expel gas in a particular direction. Stop. When the engine gas, when the engine expel gas, when the engine expels gas in one direction, comma, the gas exerts an equal and opposite force on the spacecraft and can change its velocity, হুম।